সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে হৃদরোগীদের ঈদ উদযাপন। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি 1970 সালের জানুয়ারি মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি দর্শক। হৃদরোগীদের কোরবানির ঈদ উদযাপন সাধারণত দেখা যায় যে আমরা একটু বেশি পরিমাণে গরুর মাংস খেয়ে থাকি, কিন্তু যাদের হৃদরোগজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পরামর্শ কি? যারা হৃদরোগীরা সবসময় আতঙ্কে থাকেন যে এই ঈদ আসলে যে তারা কি করবেন। যেমন আমাদের চেম্বারে যখন আসেন, স্যার সামনে তো ঈদ, আমি কি একটু গরুর মাংস খেতে পারবো না? যখন একজন হৃদরোগী থাকে, ফ্যামিলির সব মেম্বাররা থাকে কোনো মাংসই খেতে দেয় না, বিশেষ করে গরুর মাংস তো তাকে খেতেই দিচ্ছে না। তো একটা খুব ভীতিকর একটা পরিবেশের ভিতরে কিন্তু যারা হচ্ছে হৃদরোগীরা থাকেন তারা জীবনযাপন করতে হয়। সুতরাং আমি বলবো তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। সব মানুষ যেভাবে ঈদ উদযাপন করে আপনি সেভাবে ঈদ উদযাপন করবেন। এবং এখানে আমরা শুধু হৃদরোগীদের জন্য স্পেশাল কিছু নিয়মকানুনের কথা আমি বলবো। যেমন আপনি দেখবেন বাংলাদেশে যা ঈদ উদযাপনের ক্ষেত্রে কিন্তু বিরাট একটা অংশের মানুষ কিন্তু শহর থেকে গ্রামমুখী হয়। তাহলে এখানে কিন্তু ঈদের সময় একটা যে ভ্রমণটা, যেটা ট্রাভেলিং, এই ট্রাভেলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন একজন হৃদরোগ বলতে এখানে অনেক ধরনের হৃদরোগ আছে। যেমন আপনি ধরেন হার্টের ভালভের সমস্যা থাকতে পারে, তারপর হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লকজনিত সমস্যা থাকতে পারে, ইলেকট্রিক্যাল সার্কিটে ব্লক থাকতে পারে যার জন্য পেসমেকার লাগানো থাকতে পারে, তারপর যে হার্টের মাংসপেশিতে সমস্যা থাকতে পারে যার জন্য হার্ট ফেলিওর নিয়ে থাকতে পারেন। তাহলে হৃদরোগ বলতে বিভিন্ন ধরনের হৃদরোগ কিন্তু আছে, কিন্তু সবচেয়ে কমন যেটা ছিল হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি। এবং এই রোগীদের ক্ষেত্রে একটু ভয় যে কি খাবেন না, এগুলো নিয়ে খুব বেশি গবেষণা করার প্রয়োজন হয়। তা আমরা ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বলবো, হৃদরোগীরা অবশ্যই তাদের যে ওষুধগুলো থাকেন সেই ওষুধগুলো কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবেন। যদি আপনি 5 দিনের জন্য বাড়িতে যান তাহলে 5 দিনের ওষুধটা যেন ঠিকমতো থাকে। তারপরে বুকে ব্যথা জন্য আমরা একটা স্প্রের কথা বলি, যে নাইট্রোগ্লিসারিন স্প্রেটা যেন অবশ্যই সাথে থাকে। যেমন ট্রাভেলিংয়ের সময় হৃদরোগীদেরকে আমরা বলি যে সবসময় একটা আরামদায়ক জার্নি করার জন্য, যেখানে ধরেন অনেক বেশি সোয়েটিং হবে, যেখানে অনেক কষ্টকর জার্নি একটু অ্যাভয়েড করা উচিত। একটু আরামদায়ক জার্নি, একটু এসি গাড়ি বা বাস এই ধরনের ইয়েতে আমরা ভ্রমণ করার জন্য বলবো। তার পাশাপাশি হচ্ছে যেন নাইট্রোগ্লিসারিন স্প্রেটা যেন থাকে। যদি কখনো বুকে ব্যথা হয় জিভের নিচে যেন স্প্রেটা দেওয়া যায়। অনেক সময় ট্যাবলেট থাকে যেটা জিভের নিচে দেওয়া যায় যাদের বুকে ব্যথা থাকে। তারপরে হচ্ছে কি পানি, যেমন হচ্ছে অতিরিক্ত পানি আমরা অ্যাভয়েড করতে বলি কিছু কিছু রোগীর ক্ষেত্রে যাদের হার্ট ফেলিওর থাকে। অতিরিক্ত পানি খেলে সেটা হচ্ছে তার শ্বাসকষ্ট হওয়ার আবার ঝুঁকি থাকে। ভালভের সমস্যা যাদের থাকে তাদেরকে আমরা পানি খেতে অ্যাভয়েড করি। তারপর ধরেন কিছু কিছু রুগী আছে হার্টের রুগী যারা রক্ত তরল করার কিছু ওষুধ খান, মানে রক্তটা পাতলা থাকে এরকম ওষুধ, যেমন অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ খান, তার ওয়ারফেরিন জাতীয় ওষুধ খান, যেগুলো হচ্ছে রক্তটাকে একটু পাতলা করে। সেই রুগীদেরকে অবশ্যই কমফোর্টেবল এবং আরামদায়ক জার্নি করতে হবে, যাতে হাতে বা পায়ে কোথাও কোনো ইনজুরি না হয়। দেখা যাবে ইনজুরি হলে প্রচুর পরিমাণে কিন্তু ব্লিডিং হবে সেই রুগীদের ক্ষেত্রে। তারপর হচ্ছে যখন ওনারা বাড়িতে গেলেন, এবার বাড়িতেও একজন হৃদরোগীর ক্ষেত্রে আমরা বলবো যে একটু আরামদায়ক একটু পরিবেশ থাকা উচিত। যেমন দেখা গেল ঈদ করতে বাড়িতে যাওয়ার পর অনেক গাদাগাদি অবস্থা তৈরি হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গা থেকে সবাই আত্মীয়স্বজন আসতেছেন, তাদের জন্য একটু আরামদায়ক পরিবেশের কথা আমরা বলবো। যে একটু যেন পরিবেশটা ভালো থাকে, কোল কাম থাকে, তারপর হচ্ছে একটু ঠান্ডা পরিবেশ থাকে। এখন তো গরমের সময়, তো এই অবস্থায় আমরা বলবো যে তাকে একটু ভালো পরিবেশ দেওয়ার জন্য বলবো। তার পাশাপাশি অবশ্যই ওষুধগুলো যেন সাথে থাকে। এবং এবার খাদ্যাভ্যাসের কথা যদি আমরা বলি, যেমন ঈদের সময় গরুর মাংস নিয়ে সবাই খুব উদ্বিগ্ন, তার পাশাপাশি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। যেমন হচ্ছে অনেক হার্টের রোগীর কিন্তু ডায়াবেটিস থাকে পাশাপাশি, আমরা অবশ্যই ডায়াবেটিসের নিয়মগুলো আমরা বলবো চিনি, মিষ্টি, মধু, গুড়, এটা কমন আমরা যে কথাগুলো বলি যে এই ধরনের খাবার অবশ্যই আমরা অ্যাভয়েড করব। যেমন অনেক সময় বলে কি এটা তো একটু ঈদের সময় খেলে কি হয়, সমস্যা নেই,
কিন্তু এটা অ্যাভয়েড করা যায়। যেমন ধরেন আপনার কিছু কিছু কিন্তু মিষ্টি জাতীয় খাবার আছে যেটা ব্লাড সুগার বাড়াবে না, তাই না? এই ধরনের তো চিনি অ্যাভেলেবল আছে, ডায়াবেটিসের চিনি যেগুলো পাওয়া যায়, তাই না? তাহলে অনেক এখন ন্যাচারালও কিছু পাওয়া যাচ্ছে মিষ্টি, যেগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীরা কিন্তু খেতে পারেন। তাহলে ওই চিনিগুলো আপনার ডায়াবেটিসের জন্য যে চিনিগুলো ইউজ করে সেই চিনি দিয়ে যদি আপনার যে খাবার যদি তৈরি করা যায়, মিষ্টি খাবারগুলো, সেগুলো সে খেতে পারে। ডায়াবেটিস রোগীর জন্য যদি একটু কষ্ট করা যায়, স্পেশালি যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু তার ব্লাড সুগারটা কিন্তু বাড়বে না। তার পাশাপাশি আমরা যদি খাবারের কথা বলি, যেমন এখানে কোন খাবারটা নিয়ে প্রবলেমটা হচ্ছে গরু এবং খাসির মাংসটা নিয়ে, তাই তো? এখন আসেন গরু এবং খাসির মাংস কিন্তু লাগবে, একটা মানুষের জন্য প্রোটিন খুবই জরুরি, এবং প্রোটিন তো বাদ দিতে পারবেন না। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হলো স্যাচুরেটেড ফ্যাট। দেখবেন গরুর মাংসের ভিতরে ফাঁকে ফাঁকে থাকে কি আপনার সাদা যে ফ্যাটটা থাকে। এখন যদি মাংসটা যদি আপনার রান্না করা হয়, রান্না করার পর এই মাংস ওখান থেকে যদি মাংসটা তুলে নেন, তাহলে দেখবেন যে ঝোলের ভিতরে কিন্তু সবচেয়ে বেশি তেলটা থাকে। তাহলে মাংসটা যদি তুলে নেওয়া যায় আলাদা করে, সেই মাংস যদি খান সমস্যা তো খাওয়ার কথা না। তারপর হচ্ছে যার ইউরিক অ্যাসিড বেশি থাকে, অনেক সময় কিডনির সমস্যা বা তার সাথে ইউরিক অ্যাসিড বেশি থাকলে আমরা বলি যে রেড মিটটা একটু কম খাওয়ার জন্য, সেই রোগীদের ক্ষেত্রে কিন্তু একটু কম খেতে হবে। আবার যাদের দেখা যাচ্ছে যে আপনার ক্রিয়েটিনিন লেভেল বেশি, ধরেন 2-এর উপরে চলে আসছে ক্রিয়েটিনিন লেভেল, সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রোটিনটা কম খেতে, 40 গ্রাম করে পার ডে খাওয়ার জন্য, আর বেশি খাওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে শুধু হার্টের রোগীদের জন্য কিন্তু একেবারে যে গরু মাংস খাসি মাংস খাওয়া যাবে না ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যদি চর্বিটা অ্যাভয়েড করে যদি মাংসটা খান, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা না। যেহেতু কোরবানির ঈদ এবং হৃদরোগী যারা রয়েছেন, তারা অনেকে জানতে চায় একদম স্পেসিফিকভাবে যে আমি আসলে দিনে কয় টুকরো খেতে পারবো। শুধুমাত্র যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি তাদের কিন্তু শুধু আমরা বলি যে 40 গ্রামের বেশি খেতে পারবেন না। যার ক্ষেত্রে ধরেন ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাকে আমরা বলি যে পরিমাণে কম, 2-3 টুকরো বেশি খাবেন না, ইউরিক অ্যাসিডটা বেড়ে যেতে পারে। তারপরে ইউরিক অ্যাসিড বাড়লে ইউরিক অ্যাসিড কমানোর জন্য তো মেডিসিন আছে। এখন ঈদের সময় 1-2 পিস একটু যদি মাংস না খান তাহলে তো কেমন হলো? সবাই খাচ্ছেন, হৃদরোগীদেরকে বা যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদেরকে তো একেবারে আলাদাই করে ফেলা হয়। স্যার, অনেক ক্ষেত্রে হয়ে যায় যে হয়তো পরিমাণে তিনি বেশি খেয়ে ফেলেন, অনেক সময় তাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় এবং চেস্ট পেন হয়। তো তারা কিভাবে আসলে ডিফারেন্সিয়েট করবে যে এটা আসলে গ্যাস্ট্রাইটিসের জন্য পেন হচ্ছে নাকি আসলে হৃদরোগজনিত কারণেই তাদের পেন হচ্ছে? দেখা যাচ্ছে যে আপনার ঈদের সময় বিভিন্ন ধরনের খাবারের কারণে কিন্তু হার্ট বার্ন, যেটাকে আমরা বলি, মানে রিফ্লাক্স ইসোফেজাইটিস, মানে হচ্ছে কি আপনার বুকটা জ্বালা পোড়া হচ্ছে, মনে হচ্ছে যেন হার্টের সমস্যা। তাহলে এটা ডিফারেন্সিয়েট করার উপায়টা হচ্ছে যে হার্টের যে ব্যথা, সেই ব্যথাটা সাধারণত বুকের মাঝখান বরাবর হবে, এবং ব্যথাটা আপনার চেপে ধরার মতো, বুকে চাপ দিয়ে ধরার মতো, শ্বাসকষ্ট হওয়ার মতো এই ধরনের ব্যথা হয়। এবং এই ব্যথাটা সাধারণত দেখা যায় বাম হাতে চলে যায়, বাম হাতে চোয়ালে যেতে পারে, তারপর হচ্ছে ঘাড়ের পিছনে যেতে পারে, তাই এইভাবে কিন্তু বুকের পিছনে যেতে পারে। একটা নির্দিষ্ট জায়গায় রেডিয়েশন হয়, যেটাকে আমরা বলি। একই সিম্পটম কিন্তু যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় সেই সিম্পটমগুলো কিন্তু দেখা দেয়, কিন্তু তিনি বুঝবেন কিভাবে? আসলে বোঝার উপায় হচ্ছে যে বুকের না একই রকম হবে না, কিন্তু হার্টের ব্যথাটা হবে বুকে চাপ দিয়ে ধরার মতো ব্যথা হবে, আর যেটা হলো আপনার রিফ্লাক্সের জন্য যেটা হয়, মানে গ্যাস্ট্রাইটিসের জন্য, সেটা হবে আপনার মনে হয় যেন বুকটা জ্বালা পোড়া করতেছে, জ্বালা পোড়ার মতো ব্যথা হবে, মানে জ্বলে যাচ্ছে। এবং সেটা হবে কখন? খাবারের পরে কিন্তু হবে, খাবারের পরে। আর হার্টের ব্যথাটা কখন হবে? হার্টের ব্যথাটা সাধারণত দেখা যায় একটু কাজ করার পরে, কোনো একটা টেনশনের সাথে রিলেটেড, হাঁটার সময়, সিঁড়ি বাওয়ার সময় কিন্তু ব্যথাটা হবে। তাহলে একটা ব্যথা হচ্ছে আমরা কাজের সাথে, আরেকটা ব্যথা হচ্ছে খাবারের সাথে। তাহলে দুইটা কিন্তু ক্লিয়ার কাট। আরেকটা ব্যথা হচ্ছে বুকের ভিতরে প্রচণ্ড চাপ দিয়ে ধরার মতো, মনে হয় বুকটাকে স্কুইজ করে ফেলতেছে, সেই ব্যথাটা কিন্তু হার্টের ব্যথা। আর যেটা হলো বার্নিং সেন্সেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রাইটিসের পেইন। তাহলে জিনিস কিন্তু একেবারে ক্লিয়ার। গ্যাস্ট্রাইটিসের পেইন আপনার অ্যান্টাসিড ট্যাবলেট খেলে বা এই ধরনের অ্যাসিড কমানোর ওষুধ খেলে দেখবেন সাথে সাথে চলে গেছে, কিন্তু হার্টের ব্যথা তো যাবে না। আজ আমরা কথা বলছি হৃদরোগীদের ঈদ উদযাপন। স্যার, আপনার কাছে একটু জানবো যে আপনি তো গরুর মাংস বা রেড মিট খাবারের ক্ষেত্রে আপনি খুব চমৎকারভাবে বললেন যে খুব স্বল্প পরিমাণে হলেও তারা খেতে পারবে। এখন জানতে চাই যে এটার সাথে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের রিলেশন তো ডেফিনেটলি রয়েছে, কতটুকু ইম্পর্টেন্ট এই অবস্থায় আসলে? হ্যাঁ, যেমন আসলে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছিলাম যে হৃদরোগীরা ঈদ উদযাপনে, এখন এখানে কিছু যেমন এক্সারসাইজটা তো আসি একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন প্রতিদিন আমরা যেটা বলি যে 30 মিনিট করে হাঁটার জন্য বলি, অথবা সপ্তাহে 150 মিনিট হাঁটতে হবে। মানে 7 দিন হাঁটতে পারলে ভালো,
না পারলে সপ্তাহে 5 দিন কম করে হাঁটা উচিত। মানে একটা মানে শরীরের মুভমেন্টের ভিতরে কিন্তু থাকতে হবে, একেবারে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির ভিতরে থাকা যাবে না। এবং এই ক্ষেত্রে হচ্ছে যাদের বুকে ব্যথা থাকে, যাদের শ্বাসকষ্ট থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে হাঁটবেন, যতটুকু তিনি হাঁটতে পারেন ততটুকু। এবং তার জন্য একেবারে বাধা ধরা নিয়ম নয় যে তাকে 30 মিনিটই হাঁটতে হবে। নেক্সট আমরা যে কথাটা আমরা বলবো যে যারা ঈদ উদযাপন করতেছেন, ঈদ উদযাপনের ক্ষেত্রে সবসময় যে ভুরি ভোজনটাই খুব জরুরি এই বিষয়টা কিন্তু ঠিক নয়। যেমন ঈদের কিন্তু অনেকভাবে আনন্দ উৎসব করা যায়, কিন্তু খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু সংযমী হতে হবে। কারণ খাবার আমি যদি অতিরিক্ত খাই সেখানে ওয়েট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ওয়েট তো আবার হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী। তারপর আমি যদি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট যদি খাবার খাই, সেই কার্বোহাইড্রেটটা ডায়াবেটিস থাকলে কিন্তু ব্লাড সুগার কিন্তু বাড়িয়ে দিবে। তাহলে দেখা যাচ্ছে যে তারপর আমরা ফ্যাট খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু হিসাব করে খেতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার দিকে আমাদের নজর দিতে হবে। তাহলে আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত খাবারের দিকে নজর দিই, সেই স্বাস্থ্যসম্মত খাবারের ক্ষেত্রে কি হবে, কার্বোহাইড্রেটগুলো কম খেতে হবে অবশ্যই, প্লেন সুগার অ্যাভয়েড করাই উচিত, সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তারপর হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট সবারই অ্যাভয়েড করা উচিত। এই ফ্যাট তো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে, শুধু হার্টের না, অন্যান্য রোগের জন্য কিন্তু দায়ী। সুতরাং আমরা এই খাবারগুলো যদি একটু অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঈদ কিন্তু খুব সুন্দরভাবে আমরা পালন করতে পারবো। অতিরিক্ত ভোজন, ঝাল তেল ভাজা পড়া, এগুলি কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাসিডিটি, তারপর ভমিটিং হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ঈদের সময়। তারপর হচ্ছে কি আমাদের অবশ্যই ঈদের সময় যে হার্টের রুগীরা থাকেন তাদের ওষুধগুলো যেন তারা নিয়মিত খান। যদি কোনো সমস্যা হয়, যেমন তার বুকে ব্যথা বা এই ধরনের সমস্যা হলে তিনি যেই ডাক্তারকে দেখাইতেন তাদের একটা নাম্বার সাথে রাখতে পারেন, ইমার্জেন্সির জন্য তাদের সাথে যোগাযোগ করা যায়। অথবা দেখবেন আমাদের দেশে প্রায় জায়গাতে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সরকারিভাবে ব্যবস্থাপনা আছে, মাধ্যমে আপনি একটু অ্যাডভাইস নিয়ে নিতে পারেন যদি কোনো এই ধরনের সমস্যা হয়। অথবা নিকটবর্তী হসপিটালে গিয়ে যদি কনফিউশন হয় আমার বুকে ব্যথা হচ্ছে, কোনো প্রবলেম হলে কিনা একটা ইসিজি করে নিতে পারেন, ব্লাড একটা ট্রোপোনিন লেভেলে আমরা দেখি, এগুলো দেখেও কিন্তু আপনি কোনো সমস্যা হচ্ছে কিনা দ্রুত আপনি একটা ব্যবস্থা নিতে পারেন। আবার বাড়ি থেকে কিন্তু ফেরার প্রশ্ন, ঈদ করে কিন্তু আবার সবাইকে ফিরতে হবে কর্মস্থলে, তাহলে ফেরার সময় কিন্তু আপনাকে অবশ্যই ওষুধগুলো ঠিকমতো সাথে নেওয়া, যে ইমার্জেন্সি মেডিকেশানগুলো আপনার জরুরি সেই ওষুধগুলো সাথে অবশ্যই রাখা উচিত। এবং ট্রাভেলিংয়ের সময় একটু অ্যাভয়েড করে, যেমন যে সময় ওভার ক্রাউডেড থাকে, হার্টের রোগীরা ওভার ক্রাউডেড এই সিচুয়েশনটা অ্যাভয়েড করে একটু হিসাব করে কিন্তু চললে খুব একটা সমস্যা হওয়ার কথা না। জি স্যার, আমরা আরও বিস্তারিত জানবো হৃদরোগীদের ঈদ উদযাপন নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখিয়ে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। গরুর মাংস পুষ্টি উপাদানে ভরপুর একটি খাবার, তবে এটি লিন বিফ হতে হবে। 100 গ্রাম গরুর মাংস থেকে 498 থেকে 515 কিলো ক্যালোরি পেয়ে থাকি। 100 গ্রাম গরুর মাংস থেকে 2.6 গ্রাম ফ্যাট এবং 22.6 গ্রাম প্রোটিন পাওয়া সম্ভব। যারা আনহেলথ পেশেন্ট তারা সপ্তাহে 2-3 দিন 2 থেকে 3 টুকরো করে গরুর মাংস খেতে পারেন। ফ্যাট এবং প্রোটিন ছাড়াও গরুর মাংসে রয়েছে প্রচুর ভিটামিন এবং মিনারেলস, যেমন সেলেনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি। গরুর মাংসে প্রচুর আয়রন রয়েছে, যা যেসব রোগীরা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য বেশ উপকারী। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা যদি টানা 1 সপ্তাহ গরুর মাংস খেয়ে থাকেন তাদের দেখা যাবে যে রক্ত স্বল্পতা অনেকাংশ কমে এসেছে। এছাড়া গরুর মাংসে ফসফরাস এবং ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণ থাকায় এটি হাড়ের জন্য বেশ উপকারী। গরুর মাংসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা একটু কম করে গরুর মাংস খাবে। এছাড়া গরুর মাংসের রানের অংশে দেখা যায় ফ্যাটের পরিমাণ কম, তাই রানের অংশ নির্বাচন করতে পারে তারা। গরুর মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকায় এটি কিডনি রোগীদের জন্য এড়িয়ে চলা ভালো। গরুর মাংসে পিউরিন থাকায় এটি ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয়, তাই যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি এবং গাউট রোগ রয়েছে তারা গরুর মাংস এবং তার ঝোল পর্যন্ত খেতে পারবে না। 3 আউন্স বিফ থেকে প্রায় 30% জিঙ্কের ঘাটতি পূরণ সম্ভব, তাই বাড়ন্ত শিশু কিশোরীদের ক্ষেত্রে জিঙ্ক খুবই উপকারী। তাই আমরাও তাদের সপ্তাহে 1 থেকে 2 দিন
বিফ দিতে পারি। গরুর মাংসে ফ্যাট, সোডিয়াম, কোলেস্টেরল বেশি থাকায় এটি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। যারা দীর্ঘদিন গরুর মাংস খেয়ে থাকে তাদের ক্যান্সারের প্রবণতা অনেক বেশি দেখা যায়। গরুর মাংসে ভিটামিন B12 যথেষ্ট পরিমাণ রয়েছে, যা নার্ভাস সিস্টেমকে সহায়তা করে এবং ভিটামিন B6 ব্লাড ফর্মেশনে সহায়তা করে। তাই আমরা গরুর মাংস খেতে পারি যাদের শরীরে আদার্স কোনো প্রবলেম নেই, তারা আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন 3 আউন্স পরিমাণ বা 2 থেকে 3 টুকরো পরিমাণ খেতে পারি। এছাড়া যাদের কিডনি সমস্যা, হাইপারটেনশন, হৃদরোগ ইত্যাদি রয়েছে তারা যতটা সম্ভব আমরা এড়িয়ে চলবো। স্যার, ঈদ পরবর্তী সময়টাতে যেহেতু তাদের একটু হলেও বেশি খাওয়া হয় বিভিন্ন ডেজার্ট আইটেম বা বিফ আইটেম, তখন আসলে পরবর্তীতে কি কি ধরনের টেস্ট তাদের করা উচিত বেসিক? হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা যেই কথাগুলো সবসময় বলি, যেমন হচ্ছে যিনি হার্ট অ্যাটাককে আক্রান্ত হয়েছেন অথবা উনি জানেন যে তার হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আছেন, অথবা রিং লাগানো থাকতে পারে, অথবা আমরা বাইপাস অপারেশন করা থাকবে, হার্ট ফেলিউর থাকতে পারে, এই ধরনের রোগীদের অবশ্যই তাদের যে ডাক্তারের কাছে উনি ফলো আপে থাকেন, ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমরা চলা উচিত। মাঝে মাঝে আমরা যেটা বলি যেটা ইসিজি করা, ইকোকার্ডিওগ্রাম করতে হয়, ইকোকার্ডিওগ্রাম করে দেখতে হার্টের ফাংশন কীরকম, তার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা দেখা উচিত, তারপর যে ডায়াবেটিসের পরিমাণটা দেখা উচিত, ক্রিয়েটিনিন লেভেলটা কীরকম সেটা দেখা উচিত, তারপর সে লিভার ফাংশন ঠিক আছে কিনা এগুলো দেখা উচিত। যে আমরা মাঝে মাঝে এই টেস্টগুলো আমরা যারা হচ্ছে হৃদরোগে আক্রান্ত তাদের এই পরীক্ষাগুলো করার জন্য বলি। তার পাশাপাশি ওষুধগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য ফলো আপে যেতে হয়। যেমন কখনো ব্লাড প্রেশার কমে যেতে পারে, কখনো বেড়ে যেতে পারে, ওষুধগুলো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। অনেক সময় শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, বুকে ব্যথা বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ওষুধগুলো আবার ঠিকমতো সাজিয়ে নেওয়ার জন্য অবশ্যই ফলো আপে থাকা উচিত। ফলো আপে থাকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে আপনি হৃদরোগীদের যে আসলে বিশেষ যে ব্যবস্থাপনা করা দরকার বা মেনে চলা দরকার ঈদের সময়, সেই বিষয়টি এত বিস্তারিতভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য আবারও শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ এনটিভির দর্শকদের এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।